নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বে ৫৬তম অংশ। ১৯৫৬ সালের পর প্রায় ৩০ বছর কেটে গেছে। কথায় বলে এক পুরুষের মেয়াদ হলো প্রায় ৩০ বছর, কিন্তু সে সময়কার অনেক বেতার কর্মী এখনও দক্ষভাবে কাজ করে যাচ্ছে, বরং তখন ছিল কাঁচা এবং অনভিজ্ঞ, এখন তারা বিশেষজ্ঞের কোঠায় পড়ে। ২৭ বছর আগেকার ওই প্রায় শিক্ষানবিশের দল আজকাল কলকাতার বেতার বিভাগের বড় অবলম্বন। যেমন পীযূষ বন্দ্যোপাধ্যায়, ভারী রসবত্তার, কিংবা বেলা দে, কিংবা দেবদুলাল। সে যখন বেতারে কাজের জন্য প্রথম এলো, আমি তার পরীক্ষকদের একজন ছিলাম। লাজুক, সুকুমার, তালঢেঙা শ্যামলা ছেলেটিকে দেখে মায়া হয়েছিল। মনে আছে, সাদাসিধে শার্ট আর একটু খাটো ধুতি পরে কায়দা দুরস্ত পরীক্ষকদের সামনে বসেছিল। তখন যেমন নিয়ম ছিল, মধ্যিখানে একটা বোধহয় কার্ডবোর্ডের জবনিকা ছিল। কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কানে যে এলো দেবদুলালের স্পষ্ট ও চিত্তাকর্ষক কণ্ঠস্বর, সকলে এক বাক্যে তাকে মনোনয়ন করে ফেলেছিলেন। চেহারা দেখলে দিল্লিওয়ালারা ততটা আকৃষ্ট হবেন কিনা জানি না। লিখিত পরীক্ষাতেও ভালো করেছিল। এখন সে বেতারের একজন দক্ষ কর্মী, ভাবতে ভালো লাগে। ছোটদের প্রোগ্রাম ইন্দিরা সুন্দরভাবে পরিচালনা করত। মাঝে মাঝে আমিও থাকতাম। তারকদা বলে একজন সঙ্গীতজ্ঞের সঙ্গেও যেমন, তেমনি পঙ্কজ মল্লিকের মতো নামকরা গায়ের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গেল। কি মধুর তাদের ব্যবহার, কি নিখুঁত তাদের কাজ। কোমল, নিরহংকার। কত মানুষের সঙ্গে যে স্টুডিওতে দেখা হতো তার ঠিক নেই। সুধীর মুখুজ্জে বলে একটি ছেলে, সুকুমার বলে একজন সঙ্গীতজ্ঞ, কেউ এদের সেকালে কোনো স্বীকৃতি দিত না। স্টাফ আর্টিস্টদের আবার স্বীকৃতি কিসের? ভালো করে গান বেঁধে সুর দিয়ে ছোটদের তৈরি করে নিখুঁতভাবে ব্রডকাস্ট করা তাদের কাজ। সেই জন্য তারা যৎকিঞ্চিৎ, খুবই কিঞ্চিৎ, প্রায় আতশ কাজ দিয়ে দেখার মতো মাইনে পায় না। ওটুকু ওদের কর্তব্য। এইসব শুনতাম দোতলার প্রোগ্রাম এক্সিকিউটিভদের মুখে। নাকি কারো মাসে মাসে কন্ট্রাক্ট, কারো ৩ মাসের, কারো বা ১ বছরের নতুন কন্ট্রাক্ট নির্ভর করত উপরওয়ালাদের মর্জিদের উপর। প্রভিডেন্ট ফান্ড বা অন্য কোনো সুবিধা ছিল না। আরও শুনলাম প্রযোজকরাও ওই পর্যায়ে পড়েন। তারা যত গুণী লেখক বা সঙ্গীতজ্ঞ হন না কেন, ওইসব সুবিধা তারাও পান না, পেনশনও না। শুনে শুনে এবং দেখে দেখে ওদের জন্য ভারী সহানুভূতি হতো। লক্ষ্য করতাম, একজন উপরওয়ালা কামাই করলে অন্য কেউ তার কাজ চালিয়ে দিতে পারত, কিন্তু এক একজন বিশেষ স্টাফ আর্টিস্ট না এলে অমনি হুলস্থুল কাণ্ড হতো। অবাক হতাম ভেবে যে প্রযোজকরা পরিকল্পনা তৈরি করবেন, কে কী করবে, কি বলবে ঠিক করে দেবেন, অজস্র স্ক্রিপ্ট লিখবেন, ভাষণ দেবেন, মহড়া দেবেন, রেকর্ড করাবেন, সমস্তই স্টাফ আর্টিস্টদের সাহায্যে। কিন্তু মানমর্যাদা মাইনে এদের কিছুই নেই। অবশ্যই নামকরা লেখক বা গায়কদের মানমর্যাদা তো আর কেড়ে নিতে পারত না, পারত শুধু কিছু নিন্দামন্দ আর অসুবিধা করতে, আর লম্বা লম্বা বিপরীত রিপোর্ট দিতে। আমার নামেও এক আধবার দিয়েছিল। শেষ পর্যন্ত সবাই খসে পড়লেন, বাকি রইলাম আমি আর দীপালি আর জ্ঞান ঘোষ। তার পথটি অবশ্যই ঠিক আমাদের মতো ছিল না। তাছাড়া সে ছাড়লে আধুনিক সঙ্গীতকে মান দেবে কে? কে আমাকে বলতো, খবরদার মামিমা, ওদের কথায় কখনো ছাড়বে না। ছাড়লে নিজের ইচ্ছায় ছাড়বে, নইলে পরাজয় স্বীকার করা হবে। তা তো আর হতে পারত না। তাছাড়া অল্প সময়ের মধ্যে কি উপরওয়ালা, কি স্টাফ আর্টিস্ট, সকলের মধ্যে আমার সদ্ভাব হয়ে গেল। আরেকজন বাদে যত স্টেশন ডিরেক্টর দেখলাম, সকলেই অতি ভালো। তাই 7 বছর মহানন্দে কাটিয়েছিলাম। উষা ভট্টাচার্য আর সুকুমার রায়, আমার ঘরে এই দুজন প্রোগ্রাম এক্সিকিউটিভ বসত। সুধীন চট্টোপাধ্যায় প্রেমেনবাবুর সঙ্গে কাজ করত। লেখাপড়া জানা, সঙ্গীতজ্ঞ, দক্ষ, সুপটু, সব সৌজন্যের প্রতিমূর্তি, বহু গুণের অধিকারী। জেদ করে যদি লেগে না থাকতাম, এদের আসল পরিচয় পাবার সময় দেখতাম না।
ওই যারা সরব হয়ে উঠত প্রযোজকদের বিরুদ্ধে, তারাই সংখ্যায় কম ছিল। এরা নীরবে কাজ করতে বলে হঠাৎ চোখে পড়তো না। এসব মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে আমার জীবনে অনেক সুখ জমেছে। সুনীল বসু ছিলেন অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর, সঙ্গীতজ্ঞ, ভারী রসিক। ওই আরেকটি জিনিস, গান বাজনা, নাটক, গল্প, কবিতা, রসালাপের মিলিত প্রভাবে একরকম আবহাওয়া তৈরি হয়। সে হলো রসের আবহাওয়া, ভারী উপভোগ্য। অন্য জায়গা থেকে তার স্বাদ একেবারে আলাদা, খুব সরস, হয়তো সামান্য একটু অসামাজিক, নিতান্ত নির্দোষ, ভারী উপভোগ্য। তবে আর কোথাও চলে না। বাড়িতে দু একটা উদাহরণ দিতেই প্রতিক্রিয়া দেখে সেটা বুঝলাম। জয়ন্ত বলল, আহা, আপিসের ঠাট্টা তামাশা কখনো বাড়িতে বলতে হয় না, এও জানেন না? জানতাম না সত্যি, তবে এবার জানা হলো। সবাই এক বাক্যে বলল, এখানকার কথা আমরা কখনো বাড়িতে বলি না। ওই একটা শিক্ষা হলো। তবে মজার ঘটনাও ঘটত। জানুয়ারি মাসে রেডিও সপ্তাহ পালন করা হতো মহা ধুমধামে। বিশেষ প্রোগ্রাম হতো, লোকজন নেমন্তন্ন করে গান বাজনা শোনানো হতো। মঞ্চের ওপর 4টি নাটক হতো। তার জন্য 1 মাস আগের থেকে মহড়া চলত। শিশু মহলের পক্ষ থেকে ছোট একটি, গল্পদাদুর আসরের পক্ষ থেকে একটি, মহিলা মহলের পক্ষ থেকে একটি, তাছাড়া নাটক বিভাগ থেকে ভালো কিছু হতো। ওই প্রথম 3টি আমার দায়িত্বে ছিল। সুযোগ্য সাহায্যকারী থাকাতে আমি নির্ভয়ে কাজ নামলাম। যেমন দক্ষ উষা, তেমনি ইন্দিরা, আর জয়ন্ত তো একাই 100। আমার নাটক প্রযোজনার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু প্রচুর আইডিয়া এবং পড়াশোনা ছিল। নাটক বাছাই হলো, ছোটদের জন্য নাচ গান মিলিয়ে ছোট্ট এবং সুন্দর কিছু। ইন্দিরা আর উষা তৈরি করে নিল। গল্পদাদুর আসরে জয়ন্তর দাদা নামকরা লেখক ও নাট্য পরিচালক প্রশান্তর লেখা কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হলো, আর মহিলা মহল থেকে আমার মোহিনী নাটক হলো। সে এক আনন্দযোগ্য, প্রতি বছর করা হতো। আজ পর্যন্ত সে কথা মনে করলেই মন খুশি হয়ে যায়।